একটা 30 থেকে 35,000 টাকার স্মার্টফোনে স্টাইলাস দেওয়া হচ্ছে। এই ব্যাপারটা আপনাকে বললে আপনি কি বিশ্বাস করবেন? হয়তো না, কিন্তু এটাই বাস্তব। মোটোরোলা রিসেন্টলি লঞ্চ হওয়া মোটো H60 স্টাইলাস, এই স্মার্টফোনটিতে কিন্তু তারা এটাই করে দেখিয়েছে। আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ার্ল্ড চিপেস্ট স্মার্টফোন, যেটাতে কিন্তু আপনারা একটা স্টাইলাস বা পেন পেয়ে যাচ্ছেন। কারণ আমরা কিন্তু এই ব্যাপারটা লাখ টাকার স্মার্টফোনগুলোতে দেখে থাকি, যেমন স্যামসাংয়ের নোট সিরিজ অথবা আদার্স। তবে এইবার কিন্তু সেইটা ভেঙে তারা এত কম দামে বাজেট রেঞ্জ বা বাজেট সেগমেন্টের একটা স্মার্টফোনে এই পেন দিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এই স্মার্টফোনটি নিয়ে কথা বলবো। ডিটেল রিভিউ না দিতে পারলেও ইনিশিয়াল একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে, অ্যান্ড এক্সপিরিয়েন্স শেয়ার করবো অবশ্যই। অ্যান্ড আমাদের আজকের ভিডিও স্পন্সর লাইট টেলিকম, যাদের কাছে আপনারা এই স্মার্টফোনটি এই মুহূর্তে পেয়ে যাবেন অলমোস্ট 35,000 টাকার নিচে। তবে সামনে কিন্তু এই প্রাইসটা আরও কমতে পারে, কারণ স্মার্টফোনটি বাংলাদেশের মার্কেটে কিন্তু নতুন এসেছে। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে দিই যে অনেকেই হয়তো আমাদের ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না। সো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ নতুন নতুন স্মার্টফোনের আপডেট পাওয়ার জন্য। অ্যান্ড তার পাশাপাশি আমাদের খুব তাড়াতাড়ি 35,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন কিন্তু ইনশাআল্লাহ আমরা বড়সড় একটা গিভঅ্যাওয়ের আয়োজন করব আপনাদের জন্য। তো প্রথমত এইটার যেহেতু হাইলাইট পার্টটা হচ্ছে এর স্টাইলাস, তো আমরা প্রথমে সেটা নিয়ে কথা বলি। এটা কিন্তু আপনারা স্মার্টফোনের মধ্যেই পেয়ে যাবেন, স্যামসাং বা আদার্স ব্র্যান্ডগুলোতে আমরা যেমন দেখে থাকি, এবং এইটার কোয়ালিটি কিন্তু যথেষ্টই ভালো। ফোনটার প্রাইস কম হলেও এর পেনটা দেখে আপনি কখনোই চিপ ফিল করবেন না। এখানে একটা মেটাল, আই থিঙ্ক এটা মেটালই, সো খুবই প্রিমিয়াম কোয়ালিটি লাগে দেখেও, বা হাতে ধরে বেশ ভালো একটা ফিল পাওয়া যায়। আদারওয়াইজ এইটা ভেতরে রাখা বা বের করার যে একটা ব্যাপার, সেখানেও কিন্তু আমরা যথেষ্ট স্মুথনেস পেয়েছি। এখানে কিন্তু খুব একটা চিপার ফিল দেয় নাই, এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং এই পেনটা যখন আপনি বের করবেন, স্যামসাংয়ের ফোনগুলোতে যেমন আমরা দেখি যে অটোমেটিকলি একটা নোটপ্যাড ওপেন হয়ে যায় লেখার জন্য, সো এইখানেও কিন্তু মোটো সেটাই ইমপ্লিমেন্ট করেছে, যেটা কিন্তু আরও বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার করে তুলেছে। অ্যান্ড পেনের কথায় আসলে আপনারা হয়তো সবাই জানেন যে এর কাজগুলো কতটা ইম্পর্টেন্ট হয়ে থাকে। যারা এই পেন ব্যবহার করেন শুধুমাত্র তারাই হয়তো এর মূল্য বুঝতে পারবেন, কারণ এই পেন দিয়ে কিন্তু খুবই সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজগুলো রয়েছে, যেমন আপনারা চাইলেই কিন্তু এটা দিয়ে বেশ কোয়ালিটি এবং ডিটেইল যে ডিজাইনগুলো হয়ে থাকে সেগুলো আপনারা করতে পারবেন, যা কিন্তু হাত দিয়ে একটা স্মার্টফোনে করা খুব একটা সম্ভব না বলা যায়। তাছাড়াও আপনারা এটা দিয়ে চাইলে ডিজিটাল আর্ট, ইমেজ জেনারেটেড, তার সাথে আপনারা হ্যান্ডরাইটিং যে ক্যালকুলেটর রয়েছে সেটাও ব্যবহারের ফিল নিতে পারবেন। এছাড়াও গ্রাফিক্সের কাজ করতে পারবেন। আদার্স ছোটোখাটো অনেক জায়গায় কিন্তু ডিটেল কাজের জন্য এই পেনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে বলা যায়। তার পাশাপাশি এইটার রেসপন্সিভও কিন্তু বেশ ভালো, আমার কাছে খুব একটা কখনোই আমি মিসম্যাচ করতে দেখিনি। তার পাশাপাশি রেসপন্সও কিন্তু খুবই স্মুথলি ব্যবহার করা যায়, যেটা কিন্তু আমাকে বেশ ইমপ্রেস করেছে। এত কম দামি একটা স্মার্টফোনে এরকম একটা ফিচার্স দেওয়ার পরও তারা এত স্মুথলি এটাকে হ্যান্ডেল করতে পেরেছে। সো এখানে কিন্তু মোটোকে বাহবা না দিলেই নয়, কারণ তারা তাদের এত কম দামে একটা স্মার্টফোনে ফ্ল্যাগশিপ একটা ফিচার্স ইমপ্লিমেন্ট করতে পেরেছে, এবং সেটা কিন্তু প্রপারলি স্মুথভাবে রানও করতে পারছে। সো এখানে কিন্তু অবশ্যই বাহবা দিতে হচ্ছে। দেন ডিজাইনের দিকে গেলে এইখানে কিন্তু আপনারা মোটোর আগের ভেরিয়েন্টগুলোর ডিজাইনই লক্ষ্য করবেন, খুব একটা চেঞ্জ আপনারা পাবেন না। পেছনের দিকে এখানে আর্টিফিশিয়াল লেদার বা ইগো লেদার ব্যবহার করা হয়েছে, তার সাথে এখানে প্লাস্টিক ফ্রেম রয়েছে। এবং এই ফোনটাতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনারা 3.5mm জ্যাকেট সাপোর্টও পেয়ে যাচ্ছেন। এইটা কিন্তু একটা বিলুপ্তর পথের জিনিস, সেইটা কিন্তু ফিরিয়ে এনেছে এখানে মোটো। সো অবশ্যই এখানেও তাদেরকে একটা থামস আপ দিতে হচ্ছে। ডিসপ্লের দিকে আসলে ফোনটিতে আপনারা 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস পিওলেড 120Hz HDR একটা ডিসপ্লে প্যানেল পেয়ে যাচ্ছেন। তবে এখানে কিন্তু কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়নি, যেটা কিন্তু 60 ফিউশনে রয়েছে, বাট এইবার কিন্তু তারা ফ্ল্যাট ডিসপ্লে এখানে ব্যবহার করেছে। সো অনেকেরই ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ, সো তাদের জন্য কিন্তু এই ফোনটা। আবার যদি আপনি কোয়াড কার্ভ বা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন, তাদের জন্য আবার 60 ফিউশনটা ভালো হবে। তার পাশাপাশি কর্নিং গরিলা গ্লাস V3 প্রোটেকশন থাকছে, এবং এখানে 3000 নিটস পিক ব্রাইটনেসের সাপোর্ট থাকছে। ব্রাইটনেস নিয়ে আসলে তেমন কোনো প্রবলেমে আমরা পড়িনি, ইনডোর আউটডোর সব জায়গাতেই ব্যবহার করেছি। তবে হ্যাঁ, ডিরেক্টলি যদি সানলাইট হয় সেক্ষেত্রে কিঞ্চিত স্ট্রাগল করতে হতে পারে আপনাকে। আদারওয়াইজ এই ডিসপ্লে নিয়ে তেমন কোনো ইস্যু নাই। কালার কন্ট্রাস্ট, কালার ভিউইং অ্যাঙ্গেল, কালার রিপ্রোডাকশন সব কিছুই মোটামুটি বেশ ভালো ছিল, এবং যথেষ্ট ডিটেল এক্সপিরিয়েন্স দিচ্ছিল এই ডিসপ্লে থেকে। তার পাশাপাশি টাচ রেসপন্সিভ এবং স্মুথনেসও যথেষ্ট ভালো ছিল। তবে হ্যাঁ, বেজেলের দিক থেকে ফোনটার চিন এরিয়াটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে, আরেকটু কমানো গেলে বেশ ভালো হতো। এর পাশাপাশি ডুয়েল স্টেরিও স্পিকারটাও যথেষ্ট ভালো লাউড এক্সপিরিয়েন্স দিচ্ছিল, যথেষ্ট ক্লিয়ারও ছিল। ওপরে নিচের সাউন্ড ভলিউমও কিন্তু মোটামুটি বেশ লাউড ছিল। ফোনটিতে আপনারা ওএস হিসেবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 15-এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যেখানে মোটো ক্লেম করছে 2 বছর তারা ওএস আপডেট দিবে। তার পাশাপাশি হ্যালো ইউআই সম্পর্কে আপনারা সবাই জানেন, যথেষ্ট ক্লিন, এবং অলমোস্ট কিন্তু আপনাকে স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স দিবে। এখানে খুব বেশি ব্লোটার নাই, 2-1টা গেম টেম ছাড়া। চাইলেই আবার এগুলো আপনারা আনস্টল করে দিতে পারেন। আদারওয়াইজ ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্টই ভালো, নিট অ্যান্ড ক্লিন। এটাও অনেকের ভালো লাগে, অনেকে আবার অনেক কাস্টমাইজেশন চান, সো তাদের জন্য অন্যান্য ইউআই হয়তো ভালো লাগতে পারে।
ফোনটিতে LPDDR5X র্যামের পাশাপাশি UFS 2.2 এর স্টোরেজ সাপোর্ট ব্যবহার করা হয়েছে, তবে স্টোরেজের ক্ষেত্রে আমার কাছে একটু কমতি লেগেছে। যদি এখানে 3.1 স্টোরেজ ব্যবহার করা যেত তাহলে কিন্তু ব্যাপারটা আরও জমে যেত। বাই দ্য ওয়ে 2.2ও কিন্তু খুব একটা খারাপ না। এখান থেকে আপনারা মোটামুটি রেগুলার লাইফ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গেলে যথেষ্ট স্মুথ এবং রেসপন্সিভ এক্সপিরিয়েন্স পাবেন। খুব একটা ল্যাগ বা হ্যাংয়ের দেখা আপনারা পাবেন না, এবং অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং যথেষ্ট ভালো ছিল। সেক্ষেত্রে আপনারা রেগুলার লাইফে এটা দিয়ে মাল্টিটাস্কিং করে বা হেভি ইউজ করে অথবা অ্যাপ্লিকেশন ব্যবহার করে মিডিয়া কনজিউম করে কিন্তু কোনো রকম প্রবলেমে পড়তে হবে না আপনাকে এই ফোনটি ব্যবহার করে। ফোনটির ক্যামেরা সেগমেন্টে আসলে মোটো S60 ফিউশন যেটা রয়েছে সেম ক্যামেরা সেটআপই আপনারা পাচ্ছেন, কোনো রকম চেঞ্জ নাই। সো চাইলে যদি আরেকটু ডিটেইল আপনারা দেখতে চান সো আমার 60 ফিউশনের ভিডিওটা দেখতে পারেন, যেটা কিন্তু আই বাটনে দেওয়া থাকবে। সো ওইখান থেকে চাইলে ওইটার ক্যামেরা রিভিউটা দেখে নিতে পারেন। আদারওয়াইজ এইটার ক্যামেরা নিয়ে বললে এখানে মেইন সেন্সর হিসেবে সনি লাইটিয়া 700C থাকছে, তার পাশাপাশি 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স থাকছে, এবং রয়েছে 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। সেক্ষেত্রে রেয়ার ক্যামেরা কিন্তু যথেষ্ট ডিটেল এবং শার্প পিকচার আমরা পেয়েছি। সাথে হেভি সানলাইটেও এটা এক্সপোজার ব্যালেন্স যথেষ্ট ভালো মতো করতে পারছিল, এবং ডাইনামিক রেঞ্জও কিন্তু খুব ভালো মতোই হ্যান্ডেল করতে পারছিল। পিকচারের কালারও কিন্তু যথেষ্ট ব্যালেন্স ছিল, খুব ওভার প্রসেস বা ওভার বুস্টেড আমার কাছে লাগে নাই। এখানে খুব ভালো পিকচার আউটপুট আপনারা পাবেন। তার পাশাপাশি রাতের বেলাতেও কিন্তু আমরা বেশ ভালো কন্ট্রাস্টি এবং হালকা কালার বুস্টেড দেখতে পেয়েছি, যেটা কিন্তু রাতের জন্য আবার বেশ পারফেক্ট, কারণ রাতের বেলা ফ্যাকাশে ছবি দেখতে খুব একটা ভালো লাগে না। সেক্ষেত্রে এর কন্ট্রাস্টি পিকচার এবং একটু শার্পনিং পিকচার দেখতে চোখের দেখাতে কিন্তু বেশ ভালো লাগে। আদারওয়াইজ নয়েজ গেনের দেখা আমরা খুবই কম পেয়েছি, একদম ডিরেক্টলি ডার্ক সাইড ছাড়া। আদারওয়াইজ ফ্লেয়ার মেনটেনও কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ দেখেছি আমরা এই ফোন থেকে। এবং তার পাশাপাশি আলট্রা ওয়াইড লেন্সটাও কিন্তু যথেষ্ট ডিটেইল এবং এক্সপোজার ব্যালেন্স করে পিকচার আউটপুট দিতে পারে, এবং এটা লো লাইট ডে লাইট সব জায়গাতেই আমরা বেশ ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। ফোনটির পোর্ট্রেটের দিকে আসলে টোটাল 3টা ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন, যেখানে কালার এবং কন্ট্রাস্ট যথেষ্ট ভালো দেখতে পেয়েছি, এবং ডিটেলও কিন্তু বেশ ভালো ছিল। অনেক স্মুথ করে ফেলতে দেখিনি ফেস, তার সাথে যথেষ্ট ন্যাচারাল রাখা ট্রাই করে, এবং এখানে ব্যাকগ্রাউন্ড ব্লার, ব্যাকগ্রাউন্ড বোকে, সাবজেক্ট সেপারেশন সেগুলো কিন্তু যথেষ্ট ভালোই আমরা লক্ষ্য করেছি। তবে এজ ডিটেকশনে একটু মিসম্যাচ করে কোথাও কোথাও ক্রিটিক্যাল সিচুয়েশনে গেলে। তার পাশাপাশি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু ডে লাইটে যথেষ্ট ডিটেল এবং শার্প পিকচার আউটপুট দিচ্ছিল। কালার রিপ্রোডাকশন বেশ ভালো দেখেছি, স্কিন টোনটা কিন্তু খুব সুন্দর মতো আউটপুট দিচ্ছিল, এবং স্কিনে কিন্তু যথেষ্ট ডিটেল আমরা লক্ষ্য করেছি। অন্যান্য ফোনগুলোর মতো খুব একটা স্মুথ করতে দেখিনি বা অনেকটা কালার চেঞ্জ করতে বা হোয়াইট করে ফেলতে দেখিনি। সো এই জায়গা থেকে আপনারা মোটামুটি ট্রু আউটপুট পাবেন এর ফ্রন্ট ক্যামেরা থেকেও। ভিডিও সেগমেন্টে ফোনটার প্রত্যেকটা লেন্স দিয়ে আপনারা 4K 30 FPS এ ভিডিও করার সুযোগ পাবেন, এবং ইন ভিডিও কিন্তু আপনারা চাইলে লেন্স সুইচ করতে পারবেন, আলট্রা ওয়াইডে যেতে পারবেন, মেন সেন্সরও আসতে পারবেন, এবং এখানে কোয়ালিটি আমরা যথেষ্ট ভালো দেখেছি, এবং স্ট্যাবিলাইজেশনও যথেষ্ট ভালো আউটপুট দিচ্ছিল। তার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু যথেষ্ট ভালো আমরা ডিটেল দেখতে পেয়েছি, এবং এখানে এক্সপোজার ব্যালেন্স, হাইলাইট এরিয়াগুলো মেনটেন করা সব জায়গাতে কিন্তু আমরা মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি এর ভিডিও সেগমেন্ট থেকে। সো আদার্স ডিটেইল আরও ইনডেপথ রিভিউ হয়তো আমাদের ইনশাল্লাহ বেশ কিছুদিন পরে আসবে, তখন হয়তো এই ফোনটা আরও বেশি ইউজ করে আপনাদের জন্য আরও ডিটেইল একটা এক্সপিরিয়েন্স রিভিউ দেওয়া যাবে। পারফরমেন্স সেক্টরে ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 2 একটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টাকোর প্রসেসর, যার আনটুটু স্কোর অলমোস্ট 6,40,000-এর আশেপাশে। এই এসওসিটা কিন্তু খুব বেশি নতুন না, এটা বেশ পুরনো একটা এসওসি, এবং অনেক স্মার্টফোনে আমরা এটা দেখেছি, অনেক এন্ট্রি লেভেলের স্মার্টফোনগুলোতেও কিন্তু দেখেছি। সেই জায়গা থেকে এই বাজেটে আরেকটু বেটার কিছু দেওয়া গেলে বেশ ভালো হতো। 7S Gen 3 বা 7 Gen 3 দিতে পারলে যথেষ্টই ভালো হতো। তবে সেইখানে এইটা যদি আমি পারফরমেন্সের কথা বলি, সেখানে আপনার রেগুলার লাইফে অ্যাপ্লিকেশন ব্যবহার করার ক্ষেত্রে, ব্রাউজিং করার ক্ষেত্রে, মিডিয়া কনজিউমের দিক থেকে কিন্তু এটা যথেষ্ট পাওয়ার আপনাকে ডেলিভার দিতে পারবে। বাট গেমিংয়ের ক্ষেত্রে এই প্রসেসরটা খুব একটা আউটপুট আপনাকে দিতে পারবে না। সেক্ষেত্রে টুকটাক যদি আপনারা 2D গেমগুলো খেলতে চান ইজিলি প্লে করতে পারবেন, আদারওয়াইজ হেভি গেমগুলো আপনারা মোটামুটি ব্যালেন্স টাইপের একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি থেকে। তবে ভালো ব্যাপার হচ্ছে এই প্রসেসরটা কিন্তু খুব একটা হিট জেনারেট করে না। সেক্ষেত্রে আপনারা লং টাইম ব্যবহার করলেও বা এই ফোনটাকে রাফ ইউজ করলেও, হেভি মাল্টিটাস্কিং করলেও আপনারা কিন্তু এটাতে খুব একটা হিটিং ইস্যু পাবেন না, যা কিন্তু আপনার ব্যবহারের এক্সপিরিয়েন্সকে আরও বেশি কমফোর্টেবল করে তুলবে। ফাইনালি ব্যাটারির দিকে আসলে ফোনটিতে 5000 mAh ব্যাটারি উইথ 68 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, তার পাশাপাশি 15 ওয়াটের কিন্তু ওয়্যারলেস চার্জিংয়েরও সাপোর্ট থাকছে। সো অলমোস্ট অল ফ্ল্যাগশিপ ফাংশনগুলো কিন্তু আপনারা এই স্মার্টফোনটিতে পেয়ে যাচ্ছেন, বঞ্চিত হচ্ছেন না কোনো দিক থেকেই। তার পাশাপাশি এখানে ব্যাটারি ব্যাকআপও কিন্তু সেদিক থেকে যথেষ্ট ভালো পাবেন। নর্মালি ব্যবহার করলে ইজিলি আপনারা এই ব্যাটারি দিয়ে একদিন পার করে ফেলতে পারবেন, আদারওয়াইজ হেভি ইউজ করলেও কিন্তু বেশ লং ব্যাটারি লাইফ পাবেন আপনারা এই স্মার্টফোনটি থেকে। সবশেষে কানেক্টিভিটি বা আদার্স কোনো কিছু নিয়ে আমরা এই টুকটাক ইউজ করে তেমন কোনো রকম প্রবলেম পাইনি। আদারওয়াইজ যখন আমরা এটা ডিটেল রিভিউ করব বেশ কিছুদিন ব্যবহার করে, সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে আরও প্রপার অ্যান্ড বেটার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব।
সবশেষে কনক্লুশনে আসলে এই ফোনটা এই মুহূর্তে যে প্রাইসে পাওয়া যাচ্ছে সেটা 35,000-এর আশেপাশে, তবে এটা কিন্তু আনস্টেবল প্রাইস, কারণ নতুন এসেছে এই স্মার্টফোনটি। সো বেশ কিছুদিন গেলে এটা কিন্তু 31-32,000 বা 30,000-এর আশেপাশেও চলে আসতে পারে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে প্রাইস রেঞ্জ অনুযায়ী এটা কিন্তু বেশ ভালো এবং ইন্টারেস্টিং ফিচার অফার করছে। সো যারা এই যে স্টাইলাস এইটা পছন্দ করেন তাদের তো এইটা ছাড়া আসলে আর অপশনও নাই এই বাজেটে। সো তাদেরকে কিন্তু বলবো যে চোখ বন্ধ করে এই স্মার্টফোনটি নিতে পারেন। আদারওয়াইজ আরও কিছুদিন ওয়েট করতে পারলে আরও স্ট্যাবল একটা রিভিউ পাবেন, তার পাশাপাশি স্ট্যাবল একটা প্রাইজিং পাবেন। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।